একটি মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে একটি মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলে ওই মেয়ের পিছনে সঠিক সার, সঠিক পানি, সঠিক মর্যাদার মধ্যে আমরা মানুষ করব। প্রতিটি মানুষের ঘরে একটি করে মেয়ে আছে আমার ধারণা, মা হোক, বোন হোক, নিজের সন্তান হোক। সুতরাং আমরা প্রতিটি পুরুষ শাসিত সমাজ আর বলবো না, কিন্তু সবাইকে বলছি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নজরুলের মতো এই কথাটি। আপা, আপনি একজন শিল্পী হয়ে যেভাবে আসলে বক্তৃতা দিচ্ছেন, মনে হচ্ছে আপনার রেস্তোরাঁ ময়দানে বক্তৃতা দিচ্ছেন, আসলে এটা কীভাবে আপনি সম্ভব? এটা আসলে ব্যক্তিগত কথা বলতে হয়। আমি শ্রেষ্ঠ বক্তা এবং বিতার্কিক একজন। যখন আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি বক্তা হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি এবং বিতর্ক করেছি, বিতর্কে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি কয়েকবার, 2বার। তো সেগুলি কথা না, কথা হচ্ছে যখন সামাজিক প্রতিটি বিষয়কে আমরা আত্মস্থ করি, সমাজের আশেপাশে তাকিয়ে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো নিজেদের ভেতরে যখন অনুভব করি যে কোথাও কোথাও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ঠিক তখনই আমাদের ভেতর থেকে কথাগুলি বেরিয়ে আসে। এটি বলবার জন্য আসলে কোনো প্রস্তুতি বা কোনো কিছু প্রয়োজন হয় না। আমরা যদি 2-4টা লাইন যদি আপনি যেভাবে মাননীয় বক্তৃতা একটু শুনি, দর্শককে শোনাই, আমার ভালো লাগবে জিনিসটাই। আমি আসলে এভাবেই বলছিলাম যে আমরা নীল আকাশে F-16, অসীম সাগরে সাবমেরিন চালাতে শিখেছি, ব্যবহার করতে শিখেছি স্টেন গান, মিসাইল, গড়ে তুলেছি তিলোত্তমা মহানগরী ঢাকা। কিন্তু বাংলাদেশে এখনও শান্তিতে বাস করতে পারছি না, কারণ প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সংস্থায় লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। যেমন আপনারা যারা আছেন, আপনারা কি সবসময়ই সমান অধিকার পাচ্ছেন? আপনারা এতগুলি চ্যানেল এখানে কাজ করছেন, আপনারা যখন একটি খবরকে ছাপতে যান ঠিক তখনই লঙ্ঘিত হয়, আপনাদের কণ্ঠ রুদ্ধ করে দেবার চেষ্টা করা হয়। কারণ বাংলাদেশে বিভিন্ন সংস্থা, বিভিন্ন আমরা যদি দলমত নির্বিশেষে ভাবি মানবাধিকারের কথা, সেটি তো আলাদা, কিন্তু আপনাদের কথাই যদি বলি, আপনাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হবে। আজকে আমি কথা বলছি, একটি প্লট পেয়েছি, একটি জায়গা পেয়েছি, যদি এই জায়গাটি না পাই তখন কি বলতে পারবো? সেই ক্ষেত্রে প্রতিটি ঘরে লঙ্ঘিত হচ্ছে, আমরা সেই দিকে দৃষ্টিপাত দিব। কিন্তু একটি বিষয় সবসময় জানতে হবে, আমরা গণতান্ত্রিক বলে দাবি করছি, কিন্তু গণতন্ত্র বলে যদি আমরা বলতে থাকি, গলা চিৎকার করলে হবে না। মানবাধিকার লঙ্ঘিত করে, মানবাধিকারকে অবহেলা করে কখনো গণতান্ত্রিক দাবি করা যাবে না, কারণ দুটির পরিপূরক, একটিকে শক্তিশালী করে তোলে। এই জন্য আমরা বলি গণতন্ত্র এবং মানবতা দুটি রেল লাইনের মতো, একটি স্লিপার পড়ে গেলে আমরা পড়ে যাব। আজকে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, আসলে কোন হিসাবে? আপনি কি শিল্পী হিসাবে অ্যাওয়ার্ড পাচ্ছেন না কোন? আচ্ছা, আজকে আমি কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি। আর যদিও আমাকে কথা বলতে দেওয়ার মূল কারণটা হচ্ছে আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মীরা এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আমি একজন অধ্যক্ষ বলে আমাকে এখানে কথা বলতে দেওয়া, এবং আমি সবাই বলছে যে জনপ্রিয় কণ্ঠশিল্পী বা অভিনেত্রী এই হিসেবে আসা। প্রথমে অভিনেত্রীতে আসি, আপনি কিসে এই পর্যন্ত কাজ করেছেন একটু? আচ্ছা, আমি থিয়েটারে কাজ করেছি, থিয়েটারে ছিলাম নাট্যজনে অনেক দিন। তো আমাদের যখন অধিকর্তা চলে যান পৃথিবী ছেড়ে, তারপরে হচ্ছে আমরা আর ওটি আমার করা হচ্ছে না। তারপরে আমি তারপরেও মঞ্চে কাজ করছি, বিভিন্ন গ্রুপের কাজগুলি আমি করে দিচ্ছি। এবং যদি টেলিভিশনের কথা বলি তাহলে ব্যস্ত ডাক্তার, যেটি দিয়ে আমাকে ক্লিক করা হয়েছিল, সবাই আমাকে চেনে। ব্যস্ত ডাক্তার নাটক করেছি, ঘটক এবং আমরা করেছি, এবং বিয়ের শাড়ি, এরকম অনেক জনপ্রিয় কাজ করেছি। সবচেয়ে বড় কথা, আমি একটি মাত্র সিনেমা করেছি, সেটি হলো দেবদাস। চাষী নজরুল ইসলামকে শ্রদ্ধা করে স্মরণ করছি। ওনার জন্য আমি ওই নাটকটি সিনেমাটি করতে পেরেছিলাম, কারণ মঞ্চ থেকে উনি আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন। চাষী নজরুল ইসলাম বাংলাদেশের বড় একজন পরিচালক, আমি জানি। এই পর্যন্ত এখন ছবিতে আপনাকে দেখা যাচ্ছে না কেন? আমি আসলে ছবিটা ওভাবে আমার করা হয় না, কারণ আমার প্রেক্ষাপটটা হচ্ছে সঙ্গীতে বেশি, আর আমি ইংরেজি সাবজেক্টে অনার্স মাস্টার্স করা। ইংরেজি সাবজেক্টে আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করি, যেহেতু শিক্ষকতা করছি এবং একটি প্রতিষ্ঠানকে চালাচ্ছি, সাথে গানটিকে অনেক ভালোবাসি। আমি সায়ানোটে দীর্ঘদিন কাজ করেছি, সায়ানোটে আমি ফার্স্ট হয়েছি। আমি ক্লাসিক্যাল গানে পিএইচডি করছিলাম, আমার লাস্ট থিসিস জমা হয়নি। আমি আমার সাংসারিক কারণে, আমি আসলে এই কারণে গানের দিকে একটু মনোযোগ দেওয়া, নাটকের কাজগুলি করতে যেয়ে এবং টুকটাক নিজে গান লিখে সুর করতে যেয়ে আমার এই কাজগুলো হচ্ছে না। আমি সিনেমাটা আসলে ওভাবে, আর সত্যি কথা যদি বলি, এখন যেভাবে সিনেমা হচ্ছে বা যেরকম হচ্ছে, আমরা যেমন চাই তেমন যদি হয় অবশ্যই দেখবেন, আবারও দেখবেন। ভিন্ন একটা প্রসঙ্গে আসবো, বিশ্বাস বুবলি ও সাকিব খানকে নিয়ে এখন গুঞ্জন ছড়াচ্ছে। ও সাকিব খানের একটা আমরা রেকর্ড শুনলাম যে আসলে সে বিয়ে করে 4টা বিয়ে করা যায়, কিন্তু দ্বিতীয় বিয়ে করেছিলেন বুবলিকে, কিন্তু বুবলি তার সাথে আসলে প্রতারণা করেছেন, কিন্তু এই বয়সটা। এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চান একজন
অপু বিশ্বাস পারফেক্ট না বুবলি পারফেক্ট? আমি আসলে ওই যে বললাম চলচ্চিত্র বিষয়গুলি নিয়ে আলাদা কথা বলা যায়, কারো ব্যক্তিগত কথা নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ আমি মীরা খান ছোট্ট একজন মানুষ, আমি সাংস্কৃতিক কর্মী, এটি বলতে আমি খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদের মানে সহযোদ্ধা বলতে পারেন। কারণ আপনারা মানে স্ক্রিনে নিচ্ছেন আর আমি লিখছি, সুতরাং আমি আপনাদের সহযোদ্ধা, আপনাদের বন্ধুর মতো। আমি কারো ব্যক্তিগত কোনো কথা নিয়ে কথা বলতে চাই না। সবাই যার যার জায়গায় যতটুকু বুদ্ধি আছে ততটুকু ইউটিলাইজ করে তার জীবনকে পরিচালনা করবে। কারণ জীবন তো ফুলের মতো, আপনি কাটা সহ ফুল নেবেন নাকি আপনি সুন্দর ফুল নেবেন, এটা তো যার যার ব্যক্তিগত কথা। এখানে আমার কথা বলবার আমার মনে হয় দৃষ্টতা। আজকে মানবাধিকার নারী হিসেবে আপনি চলার পথে আপনি কোন কোন জায়গায় আপনার বাধার সম্মুখীন হয়েছে, কোন কোন জায়গায় আপনার লঙ্ঘিত হয়েছে, সেই জায়গাটা আমরা একটু জানতে চাই। একটু ক্যামেরায়। আমি আসলে কখনোই সত্যি কথা বলি যে নারী হিসেবে আমার কোনো অধিকার লঙ্ঘিত হয়েছে বা হয়নি এটা স্পেসিফিক বলা যাবে না। তবে ছোটোবেলা থেকে একদমই হয়নি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার হয়নি। কিন্তু যখন আমি বড়োবেলাতে বোধ করছি, কারণ যখন আমার অভিভাবকহীনতায় ভুগছি, মানে আমি আমার অভিভাবক হয়ে গেলাম, যখন আমি পরিপূর্ণ একজন নারী হলাম, তখন থেকে যখন কাজ শুরু করেছি নিশ্চয়ই আমার কষ্ট হয়েছে। কারণ আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যখন টিচার হতে গিয়েছি, আমাকে অনেক রকম আমার মানে যারা কি বলবো সহযোদ্ধা ছিলেন, যে সমস্ত শিক্ষক, তারা অনেকভাবে দেখেছেন, ভেবেছেন যে আল্লাহ ওকে আসছে কি পড়াবে বা এরকম কিছু, মেয়ে মানুষ। বা ধরেন একটা গান করতে গেলাম বা একটা মঞ্চে গেলাম, তখন অনেকে মেয়ে মানুষ বলে একটা শব্দ, মানে মেয়ে মানুষ, আসলে মানুষ হবার মতো বা মানুষ যারা বলে না, তখনই মনে হয় লঙ্ঘিত হচ্ছে। মানুষটা হতে চাই। এই সমাজে নারীরা এখন কোন কোন জায়গায় লঙ্ঘিত হচ্ছে এবং কাদের দ্বারাই বাধার সম্মুখীন হচ্ছে, সেই জায়গাটা আমরা একটু জানতে চাই। যেহেতু আসলে নারী বলে ওভাবে কথা বলবো না, প্রত্যেকটি ক্ষেত্রে যখন একটা শিশু ক্লাস করতে বসে, তখন যখন সে নারী, তখন তার একটা সেফটির জন্য বাবা মা অস্থির হয়ে থাকেন যে স্কুলে দিব সেই স্কুলে শিক্ষক স্টাফ যারা আছে আমার মেয়েটি সঠিক পরিবেশ পাচ্ছে কি, এই যে একটা টেনশন। যখন কলেজে যাবে সেই একই অবস্থা, যখন ইউনিভার্সিটিতে যাবে আমি শিক্ষক হয়ে বলতে দ্বিধা নেই। শিক্ষকরাও অনেক সময় ট্রলে স্বীকার করে, তাদের যে ছাত্রীদের পছন্দ করে তাদের প্রতি তাদের একটা আলাদা ইয়ে থাকে। কিন্তু সব জায়গায় এরকম হয় না, আমি এই জন্য স্পেসিফিক বলবো না। তবে আপনাদের মাধ্যমে যদি আপনারা যদি ছড়িয়ে দেন যে মানুষ হব সবাই, এবং আমাদের যে কিছু ইন্দ্রিয়ের যে মানে বাসনাগুলি, এগুলিকে যদি আমরা রোধ করতে পারি, আমরা যদি ঘরে একটি বাচ্চাকে একটি বীজ বপন করবার সময় যখন যে বীজের জন্য যে সার প্রয়োজন, যে বীজের জন্য যে মাটি প্রয়োজন, সেটি না হলে যেমন সুস্থ ফুল এবং ফল হবে না, ঠিক তেমনি একটি মেয়ে জন্ম দেওয়ার সাথে সাথে একটি মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলে ওই মেয়ের পিছনে সঠিক সার, সঠিক পানি, সঠিক মর্যাদার মধ্যে আমরা মানুষ করব। প্রতিটি মানুষের ঘরে একটি করে মেয়ে আছে আমার ধারণা, মা হোক, বোন হোক, নিজের সন্তান হোক। সুতরাং আমরা প্রতিটি পুরুষ শাসিত সমাজ আর বলবো না, কিন্তু সবাইকে বলছি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। নজরুলের মতো এই কথাটি যে আসলে নারী পুরুষের চেয়ে নারীর অধিকারটা বেশি, ঠিক আছে, কিন্তু নারীর চাকরিটা হচ্ছে, পুরুষরা বেকার হচ্ছে, এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আপনি এখন নারী নিয়ে বোঝেন, কি বলেন? আচ্ছা, অবশ্যই পুরুষের মানে আরেকটি কথা বলি, মানবাধিকারে লঙ্ঘিত হচ্ছে, এটি আমার দেখা। কারণ যেহেতু একটি প্রতিষ্ঠান পরিচালনা করি, সেখানে অনেক নারীর সাথে আমার পরিচিত। আমরা নারীবাদী হয়ে যে কথাগুলি এতক্ষণ এরকম শোনা গেল, কিন্তু এই কথাটি বলতে চাই, প্রতিটি ঘরে ঘরে পুরুষদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা আমরা সবাই জানি। একটি নারী যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার ঘরের পুরুষটিকে মর্যাদা দিতে দ্বিধাবোধ করে। আমরা সবাই, প্রতিটি নারী চাইবো আমাদের ডান পাশের লোকটিকে, মানে আমার ডানে যিনি থাকবেন ওই পুরুষটিকে আমার চেয়ে মর্যাদাবান এবং আমার মাথার তাজ করে রাখবার জন্য, কিন্তু সব ক্ষেত্রে এটি হচ্ছে না। তবে আরেকটি কথা, নারী বলে আমরা বেশি মানে সুবিধা পাচ্ছি, এই কথাটি আমার মনে হয় ঠিক না। নারী বলে না, একটা কথা জানবেন যে নারীরা খুব কম ঘর থেকে বেরোচ্ছে, ওটি দেখা যাচ্ছে। আর একটি বাগানের মধ্যে অনেক গাছ, অনেক সবুজ গাছে একটি ফুল ফুটলে যেমন একদম প্রকাশিত হয়, একটি নারী বড় হয়ে আসলে এরকম প্রকাশিত হয়। আর অনেক সবুজ গাছ হচ্ছে আপনারা পুরুষরা। সুতরাং এত সবুজ গাছের ভিড়ে একটি নারী বেরিয়ে গেলে তো দেখা যায় পুরুষরাও সুযোগ পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কম। শেষ পর্যন্ত আপনি যদি কণ্ঠশিল্পী একটা গান শুনতে চাই আপনার। আচ্ছা,
তোমার ঘরে বাস করে কারা গায়ো মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হই মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হই আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জনা কোন জনা, সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আমাদের ভেতরে সীমার মাঝে অসীম বসবাস করছে। আমরা ভেবে নিব প্রতিটি মানুষের মন মন্দিরে বসবাস করছে স্রষ্টা। স্রষ্টাকে যারা ভালোবাসেন তারা মানবাধিকার লঙ্ঘন করবেন না। স্রষ্টাকে যারা ভালোবাসেন, নারী পুরুষ সর্বোপরি আমরা সবাই মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই বিশ্বের দরবারে। সবাই ভালো থাকবেন। আমার নাম হচ্ছে আফিফা জান্নাত আরা খান মীরা। সবাই যেরকম, আমার নাম হচ্ছে আফিফা জান্নাত আরা খান মীরা, এবং মিডিয়াতে আপনারা সবাই বলেন এ জে মীরা খান। আমি এ জে মীরা খান। আপনাদের সবাইকে আবারও অনেক 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 সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে, আপনাদের সুন্দর এই যে প্রশ্নগুলি করেছেন আপনাদের শ্রদ্ধা ভরে আমি আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।